আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি বিসিএস জোর গল্প অনুষ্ঠানে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন নন্দিত সাবেক দায়িত্বশীল অতিরিক্ত সচিব হিসেবে, যিনি গ্রেড 1 পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ার পর থেকে এলপিআরে আছেন। 11তম বিসিএস অ্যাডমিন ক্যাডারের একজন অফিসার, যিনি প্রজাতন্ত্রকে দীর্ঘ সময় অলংকৃত করেছেন, দায়িত্ব পালন করেছেন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম একজন নেপথ্যের সাপোর্টার। নিজ জীবনেও যার উপরে বৈষম্যের অনেক বিষয় ঘটেছে, সেই বিদগ্ধ ব্যক্তিত্ব জনাব শোয়েবুল আলম আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠান কিন্তু প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রিনে 10 নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন প্রজাতন্ত্রের সাবেক দায়িত্বশীল বিদগ্ধ ব্যক্তিত্ব জনাব শোয়েবুল আলম, তার মাধ্যমে কিছু বিষয় জানা যাবে। প্রিয় দর্শক, প্রত্যেক ব্যক্তি যারা সফল হয়েছেন তাদের জীবনের কিছু না বলা কথা আছে। আজকের যিনি আলোচক তিনি দীর্ঘ সময় যাবৎ প্রজাতন্ত্রের সেবা করে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন এবং বিসিএসের মতো চরমতম প্রতিযোগিতার জায়গায় তিনি সাকসেসের সাথে উত্তীর্ণ হন, অ্যাডমিন ক্যাডারে দায়িত্ব পালন করে এখন তিনি অবসরে আছেন। তার কাছ থেকে আমরা কিছু বিষয় জানবো। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। জি স্যার, আপনি দর্শক শ্রোতাদেরকে জানাতেন জীবনের কোন লক্ষ্য নিয়ে আপনার পথ চলা শুরু হয়েছিল, পরিবারে আপনারকে কীভাবে সাপোর্ট করা হয়েছিল, পরিবারের সাজেশন আপনার ক্ষেত্রে কত টাকা কাজে লেগেছিল, কোনো ক্রুশিয়াল মুভমেন্টের ক্ষেত্রে আপনার জীবনে কোনো টার্নিং পয়েন্ট আছে কিনা, যেটি আমাদের শিক্ষার্থী বা তরুণমতি বা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা স্বপ্ন দেখে একটি এই দেশকে বা দ্বিতীয়বার স্বাধীনতা এনে দিল, তাদের জন্য আপনার কথা হয়তো কাজে লাগতে পারে। আপনি দর্শকদেরকে জানান যে কি চেতনা বা প্রেরণার ভিত্তিতে আপনার জীবনের পথ চলা শুরু হলো। আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার চাচাতো ভাই, তার স্বপ্ন ছিল আমার, কিন্তু আর একটা চাচাতো ভাই আছে, তারই ভাই, তার ছোট ভাই আর আমি একসঙ্গে আমরা লেখাপড়া করেছি। তার স্বপ্ন ছিল যে বিসিএস এর কোয়ালিফাই করার জন্য। সেই উদ্দেশ্য নিয়েই সে কিন্তু সে অনেক মেধাবী ছিল এবং সে আমাদের দুইজনকে এক সময় সে আর্মিতে চাকরি করতেন, বিডিআরে চাকরি করতেন। এক সময় আমাদেরকে রয়্যাল ভিক্টোরিয়া কলেজে যখন আমরা পড়ি তখন আমাদের কাছে সে ঢাকাতে নিয়ে আসছে তার নিজ উদ্যোগে। তার ফলে হয়েছে কি, আমরা তো সুদূর নড়াইলের গ্রামাঞ্চলের প্রান্তিক পর্যায়ের আমাদের চলাফেরা, তো সেখান থেকেই আমাদের পথ চলা, তার উদ্দেশ্য এবং স্বপ্ন যে তাদেরকে বিসিএস ক্যাডার করবেন। সে মরহুম হয়েছেন, কিন্তু তার স্বপ্ন আমরা আজও স্বপ্নের আমরা এখনো পথগুলোকে আমরা সমর্থন করে রেখেছিলাম। কিন্তু সর্বশেষে যে পরিস্থিতিগুলো হয়েছে সেই পরিস্থিতিটা সুখকর ছিল না। আমরা যখন বিসিএস করি, বিসিএসে কোয়ালিফাই হই, প্রথম পর্যায়ে কোয়ালিফাই, দুর্ভাগ্য আমার ওই চাচাতো ভাইয়ের, সে পর পুলিশ সার্ভিসে ছিল। তারপরে আমি তো ওইবার পার হয়ে মানে ওই করলাম, কামিয়াবি হলাম, তখন ও একটু পিছিয়ে পড়ে গেল। তো যাই হোক, পরবর্তী পর্যায়ে সে পুলিশ সার্ভিসে চাকরি করে, সে ডিআইজি হিসেবে রিটায়ার্ড করেছে। আচ্ছা, তা ওই মেজো ভাইয়ের স্বপ্ন ছিল অনেক উচ্চর, তা সেটাই আমরা মূলত বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছি সবসময়, যে তার যাতে যে সে নিজ উদ্যোগ নিয়ে সে গ্রাম অঞ্চল থেকে আমাদেরকে বেছে সে শহর অঞ্চলে নিয়ে চলে আসছে। আমাদের সমাজে ভাতৃময় ভালোবাসার যে বাংলাদেশ আমাদের ছিল, যৌথ পরিবারের যে মিলন মেলার ভালোবাসা ছিল, সেগুলি আমরা আসলে মানে বিলুপ্ত প্রায় কিনা, এই যেগুলো অন করা এখন ভাই ভাইয়ের যে ঠাই ঠাই চিত্র, সেক্ষেত্রে ভাই ভাইয়ের জন্য এতটা ত্যাগ, ভাইয়ের মাঝে নিজের জীবনকে খোঁজে, যেটি আপনি পরিবার থেকে পেয়েছেন, এটিকে আমরা আসলে বিশেষভাবে অন করা দরকার কিনা? আমাদের পরিবারটা ছিল আসলে শিক্ষিত পরিবার ছিল। সেই অনেক 1948 বা 47 সালের দিকে আমার বড় চাচা, তিনি এন্ট্রান্স পাস করেন প্রথম আমাদের অঞ্চলে। এন্ট্রান্স ছিল সে সময়, এন্ট্রান্স পাস ছিল। তা তার পথ চলা তো আমরা পরবর্তী পর্যায়ে, যখন আমরা তো অনেক পরের জেনারেশন, তার পরবর্তী পর্যায়ে এই সমস্ত ঘটনা আমরা যখন শুনেছি যে আমাদের বংশের ভিতরে
মানে এত বেশি পরিমাণ সবাই শিক্ষিত ছিল, আমাদের এই পরিবারটাই ছিল আলো এই অঞ্চলের ভিতরে শিক্ষিত সমাজ হিসেবে সবাই গণ্য করতো। তা সেইভাবেই আমরা সেইভাবে তাদের অনুপ্রেরণায়, তাদের উৎসাহে আমরা কিন্তু এই পথ চলাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছিলাম, এবং ইনশাল্লাহ আমরা অনেকটা সফল হয়েছি। যেহেতু আমরা একজন দুইজন একই বাড়ি থেকে আমরা দুইজন কর্মকর্তা, মানে একজন পুলিশে একজন অ্যাডমিনে আমরা সুযোগ পেয়েছি, বা আল্লাহ সেটা আমাদের কাছে সেটা আমাদের তৌফিক দিয়েছে। গ্রাম বাংলার সেই পরিবেশ, যে পরিবেশে হয়তো পড়ার জায়গা ছিল না, মেঝেতে পড়তে হতো, ইলেকট্রিসিটি নেই, সেই কুপি বাতিতে পড়তে হতো, বা ভালো বই কেনার পরিবেশ থাকতো না, কিন্তু যে পড়াময়, যে শিক্ষাময়, জ্ঞানময় যে পরিবেশগুলি ছিল, সেই পরিবেশটা আমাদের ছিল, যে ওই পরিবেশটাই আমাদের বাড়িতে ছিল। সে কারণে আমরা যখন এসএসসি পাস করলাম, এসএসসি পাস করার পর যখন আমি নড়াইল ভিক্টোরিয়া কলেজে স্টুডেন্ট ছিলাম, ও ছিল, কিন্তু ও পরবর্তী পর্যায়ে আর একটা পরীক্ষা দিয়েছিল, সেই কারণে সে 1 বছর আমার নিচে হয়ে গেছিল। যাই হোক, আমরা দুইজনে একসঙ্গে ওই ভাইয়ের অনুপ্রেরণায় আমরা ঢাকাতে আসি। ঢাকাতে আসার পরে আমরা এখানে থেকে আমার মানে বাস্তব সব বিষয়গুলো আমি উল্লেখ করতে চাচ্ছি। আমরা যখন সেই ভাই নিয়ে আসছিল আমাদেরকে, আমরা থাকতাম সেই সময় ধুলাইপাড় আছে না, ধুলাইপাড় দুনিয়া ওই এলাকায় আমরা লেখাপড়া করছি। ওখান থেকেই আমরা ঢাকা ইউনিভার্সিটি পাশ করে আমরা বিসিএস এর পথ অনুসরণ করছি সেই ভাইয়ের অনুপ্রেরণায়। তাই সে মরহুম হয়েছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করি। তার অবদান না হলে আমরা কিন্তু এই পর্যন্ত আসতে পারতাম না। বিসিএস এ 11তম অ্যাডমিন ক্যাডারে আপনি কোয়ালিফাই করেন। বিসিএস এর সময় ওই সময়ের কারিকুলামগুলি আপনাদেরকে কিভাবে সেকে তৈরি করা হতো, কিভাবে আপনাদের লিডারশিপগুলি খোঁজা হতো? এখনও তো বর্তমানে বিসিএস এর জন্য নানা রকম পরীক্ষা কারিকুলামগুলি থাকছে। বিসিএস এর সেকাল এবং একালের মধ্যে আপনি আসলে কোনো পার্থক্য দেখেন? অনেক 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 পার্থক্য আছে। কারণ সেই আমলে, এখনকার আমলে যে সমস্ত কথা শোনা যায়, বিভিন্ন কায়দায় মানুষজন এক এক টেকনিকে বা কোনো উপায়ে তারা যেতে মানে যোগ্যতা অর্জন করতে চেষ্টা করে, কিন্তু আসলে সে প্রকৃত তার যোগ্যতা তার থাকে না। কিন্তু দেখা যায় তারা বিসিএস ক্যাডারে ঢুকতেছে। তা আমাদের এইখানে আমার একটু লাগে যে তাদের প্রকৃত যারা প্রকৃত যারা শিক্ষিত, যাদের মাধ্যমে দেশ কিছু পাবে, সেই সমস্ত মেধাবী কর্মকর্তাদের যদি তারা সুন্দরভাবে বেছে নিতে পারত, তাহলে আরও কিন্তু এই দেশ কিন্তু আরও এগিয়ে যেতে পারত। আপনি দীর্ঘ 30 বছরের অধিক সার্ভিসের লাইফে ছিলেন, সার্ভিসে অনেক অভিজ্ঞতা হয়েছে। সার্ভিসে কিছু বৈষম্যের চিত্র যদি দর্শকদেরকে জানাতেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। বৈষম্যর চিত্র একটা আপনাদের ইতিমধ্যে আমি একটু টাচ দিয়েছি, যে যখন আমাদের নর্মালি মেধা অনুসারে সিনিয়রিটি দেখে সেইভাবে তাদেরকে পদায়ন করা হতো। কিন্তু দুর্ভাগ্য ওই যেটা আপনাকে উপস্থাপন করলাম, যে সেখানে নিয়ে আবার এগেন পরীক্ষা দিয়ে তারপরে তাদেরকে যোগ্যতা দেখাতে হয়েছে, এবং সেভাবে আমরা সামনের দিকে এগিয়ে এসেছি। তা আমরা কিন্তু পিছনের দিকে তাকিয়ে দেখি না, আমরা সামনের দিকে সবসময় দেখেছি যে কিভাবে এই দেশ, এই মাটি, এই মানুষকে আমরা কিভাবে সেবা করে যাব, সেইটা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য ছিল ওই সময়ে। মেধার সাথে তেল যুক্ত না করলে বড় পদে যাওয়া যায় না, পরিপূর্ণ ফুল সেক্রেটারি হওয়া যায় না, এইটির একটা চিত্র হয়ে গেছে। এই আপনার তেলের কি পরিমাণে ঘাটতি ছিল, অর্থাৎ আপনি তেল কেন দিতে পারলেন না, বা তেল দেওয়ার ক্ষেত্রে আপনার, তাহলে আপনি তো ফুল সেক্রেটারি আপনি হতে পারতেন, আপনাকে দিত। হ্যাঁ, তেল দেওয়ার অভিজ্ঞতাটা আমাদেরকে ছিল না আসলে প্রকৃতপক্ষে, কারণ আমরা তেল দিতে পারি না। আমরা বাস্তব যেটা, সেটার দিকে আমরা এগিয়ে দিয়ে আমরা দেশ আর জাতির উন্নয়ন এবং দেশের মানুষের সেবা কীভাবে করা যায়, সেটাই কিন্তু আমরা মূলত আমাদের লক্ষ্য হিসেবে আমি সেটাকেই নিয়েছিলাম। দীর্ঘ 16 বছর আমাদের দেশের প্রতিটি জায়গা অঙ্গন থেকে মানুষ জ্বলছিল, হৃদয়ে পুড়ছিল, দহন হচ্ছিল, পীড়ন হচ্ছিল। সার্ভিসে অনেকেই আছেন যাদের মধ্যে দহন পীড়ন হচ্ছিল, তাদের মেধা এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে তাদেরকে পদায়ন না করে
মেধাহীন বা জ্যেষ্ঠতারহীন তেলযুক্ত ব্যক্তিদেরকে দায়িত্ব আনা হয়েছে। সেক্ষেত্রে এই যে দাবানল যেটা আমরা দেখলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সব শ্রেণী পেশার মানুষ এখানে যুক্ত হলো, কিছু মুষ্টিমেয় ছাড়া। আপনার ক্ষেত্রে এই যে আন্দোলনটিকে আপনি আসলে কিভাবে দেখেছেন? তখন তো আপনার সার্ভিসের শেষ সময়গুলি আপনার চলছিল। জি হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আর ওই দিনের বিষয়টার যদি আমি ভাবি, আমার অফিসের আমার একজন পিও ছিল, পার্সোনাল অফিসার থাকে জানেন, সে ই করে, সে অনেক কিছু ওইদিকে মানে খোঁজ খবর রাখতেছে, ওইটা আমি জানতাম না। হঠাৎ করে সে ওই আমার পিওটা এসে বলে, স্যার বাইরের পরিবেশটা ভালো না, স্যার আপনি দ্রুত বেরোনোর ব্যবস্থা করেন। যখন ওই যে জুলাইতে যাত্রাবাড়ি আন্দোলনটা শুরু হলো 18, 17, 18, 19 জুলাইয়ের দিকে। ওই সময় ওই সময় যখন আমাকে এই মেসেজটা দিল, তখন আমি আর দেরি করিনি, যেহেতু পথের কি অবস্থা হবে সেটা বুঝতে পারবো না, একটা গাড়ি নিয়ে আমি চলে আসতেছি, বড় গাড়ি নিয়ে চলে আসতেছি, ওটা ভাঙচুর করতে পারে, এইটুকু এটা সে আমাকে করছে, স্যার দ্রুত আপনি গাড়ি রেডি আছে, দ্রুত উঠে যান। তা আমি জাস্ট অত গভীরভাবে নেইনি, যে নর্মাল সেই হিসাবে। আচ্ছা, তা সেই সময় একবারে যখন আমি উঠলাম গাড়িতে, আমি একবারে বাসায় চলে আসছি। আসার পর মুহূর্তে যখন আমি টিভি অন করছি, তখন দেখি যে কি অবস্থা বাইরের, সে যে কঠিন অবস্থা চলছে সেটা তো আমরা বুঝতে পারিনি। হ্যাঁ, তা সেই কারণে তখন আমি সরাসরি বাসায় চলে আসি। আসার পরে যখন টিভি খুলে দেখি, তখন দেখি যে ওই চিত্র, যে যাত্রাবাড়ির চিত্র, ওই চিত্রগুলো দেখাচ্ছে। হ্যাঁ, তা সেই কারণে দেখা যাচ্ছে যে ওইখানে ওই পরিস্থিতির সৃষ্টি যদি না হতো, তাহলে যে এই যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, এই অবস্থাটা সৃষ্টি হইতো না, হয়তো এটা আমার মনে হয়। হয়তো অনেক রাজপথে আমাদের সন্তানেরা বা আমাদের ভাইয়েরা বা আপনার সন্তানেরা, আপনার ভাইয়েরা, বোনেরা বা আপনার কন্যারা যেভাবে রাজপথে আন্দোলন করলো, এই একবিংশ শতাব্দীতে ইয়াং জেনারেশন যারা পাবজি, ফ্রি ফায়ারে এত আসক্ত, এত ডিজিটাল অ্যাক্টিভিস্ট যারা, তারা যে তার স্মার্টফোনটা ফেলে আন্দোলন করবে, তারা যে বুলেট ধারণ করবে, তারা যে একজন আরেকজনের প্রতি এত আন্তরিকতা রাখবে, এটি আসলে আমাদের জন্য অন্যতম একটা রেভলিউশন কিনা? এই রেভলিউশন থেকে আমাদের চরমতম পরমতম শিক্ষা আছে কিনা? অবশ্যই শিক্ষা অবশ্যই আছে। মানুষের অধিকার, মানুষের মানবাধিকার যেটা, সেই অধিকারটা যদি মানুষ না পায়, তাহলে তো সেই জাতি সামনের দিকে এগোতে পারে না। মানুষ চায় তার মেধা, তার মনন, তার কর্তৃত্ব, সব কিছু একসঙ্গে মিলে সামনের দিকে তারা এগিয়ে নিয়ে যেতে চায়। তো সেটাই যদি বাধাপ্রাপ্ত হয়, তখন কিন্তু যে সিস্টেমটা থাকে, ওই সিস্টেমটা কিন্তু কাজ করে না। এক্ষেত্রে জি, ডক্টর মোহাম্মদ ইউনূস, বিশ্বনন্দিত ব্যক্তিত্ব। জমি তোমার, বিনিয়োগ আমার, তুমি আমি পার্টনার, এটাকে ইসলামে মুরাবাহা বা মুদারাবা সিস্টেম বলে, যেটি ইসলামী ব্যাংকিং ব্যবস্থাপনা। এই ফর্মুলাটাই বিশ্বনন্দিত হয়েছে এবং খুবই আলোচিত হয়েছে। সেই ব্যক্তিত্ব যিনি শান্তিতে নোবেল পেলেন, অর্থনীতির প্রফেসর, অথচ পেয়েছেন শান্তিতে নোবেল, তাকে এদেশে সাবেক সরকার তার জন্য চরমতম লাঞ্ছনার একটি বাংলাদেশ তৈরি করে রেখেছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেভাবে নাজেহাল করা হচ্ছিল, আপনারা প্রজাতন্ত্রের সর্বোচ্চ দায়িত্বশীল চেয়ারে বসে আছেন, প্রজাতন্ত্রের আপনাদের দায়িত্বশীল প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে এই ধরনের নানান রকম কথা বলা হচ্ছে, তাকে পদ্মা সেতুতে চুবানোর কথাগুলি বলা হচ্ছে। এগুলি মানে আপনার জায়গায় এই কথাগুলি আপনি আসলে কিভাবে বিশ্লেষণে রেখেছেন? এটা হলো, একজন মানুষ যখন কোনো কিছু ভালো কিছু করতে চায়, তাকে কিন্তু অনেকটা পথ অতিক্রম করতে হয়। জি, এটা বাস্তব। এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আমাদের দেশে একটা মানে কৃতি সন্তান বলা চলে, এবং দেশ এবং জনগণের জন্য তার কিন্তু অনেক অবদান আছে। সে যে তার যে কাঠামো নিয়ে সে চলছে, সেই কাঠামোটা কিন্তু ছিল অনেকটা কঠিন, অনেক কঠিন বিষয় ছিল। সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন মেধাবী কর্মকর্তা বা উচ্চপদস্থ একটা ব্যক্তিত্ব, তা সেক্ষেত্রে তাকে আমরা যথাযথ সম্মান করতে পারিনি, এটা আমার কাছে মনে হয়েছে। কারণ সে যে আন্তর্জাতিকভাবে
সে নোবেল প্রাপ্ত, তাকে আমাদেরকে আরও লালন পালন করে, তাকে তার মাধ্যমে আরও আমরা অনেক উচ্চতায় যেতে পারতাম। সেই মানুষটিকে অবশেষে ছাত্র জনতা পছন্দ করলো, দেশের মানুষ পছন্দ করে প্রধান উপদেষ্টার চেয়ারে আমরা বসিয়েছি, আমরা তাকে দায়িত্ব দিয়েছি এবং নিরলস তিনি পরিশ্রম করে যাচ্ছেন, সদা উদ্যোগ্র, সদা জাগ্রত, সর্বজ্ঞ যিনি পথ চলছেন, যিনি দেশটাকে সুন্দর করতে চাচ্ছেন। তার এই পথ চলাটাকে আপনি আসলে কিভাবে দেখছেন, বা এই দায়িত্ব পালন থেকে আপনার সম্পৃক্ততার জায়গা কিভাবে দেখছেন, বা আপনার কি সাজেশন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের জন্য থাকছে, যেহেতু আপনি সরকারে দীর্ঘদিন দায়িত্ব পালন করে এসেছেন সর্বোচ্চ পদে? ধন্যবাদ। এক্ষেত্রে আমার অভিজ্ঞতাটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই পরিস্থিতি যে সে হাল না ধরতে পারতো, তাহলে কিন্তু এই দেশ কিন্তু যে কোন পরিস্থিতি যেত সেটা কিন্তু একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস এই তার হাল ধরার প্রেক্ষিতে কিন্তু দেশটা এখনো সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা সবাই বিশ্বাস করি। তা সেক্ষেত্রে জনাব মোহাম্মদ ইউনূস সাহেব যেহেতু আমাদের কর্ণধার হিসেবে, আমাদের অভিভাবক হিসেবে এই দেশটাকে ধরে রেখেছেন, এটা সেই জন্য আমাদের কৃতজ্ঞতা জানানো উচিত সকলেরই। আমাদের দেশ থেকে একসময় ম্যান পাওয়ার রপ্তানির প্রবর্তনা শুরু করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977-78 সালে। তখন থেকেই সারা বিশ্বে কিন্তু ম্যান পাওয়ার ছড়িয়ে পড়ে এবং 1,20,00,000-এর অধিক রেমিটেন্স যোদ্ধা কিন্তু ছড়িয়ে আছে, যারা আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। এবং রিমিটেন্স শাটডাউন কিন্তু চরমতম হুমকি ছিল। তো এই রেমিটেন্স যোদ্ধাদেরকে আমরা আরও বেশি সমৃদ্ধ করতে পারি কিনা, বা আমাদের বিসিএসে প্রতি বছর 4-5 লক্ষ পরীক্ষা দিচ্ছে, এর মধ্যে 1% সরকার গ্রহণ করছে, বাকি 99% কিন্তু গ্রহণ করতে পারছে না। এই সর্বোচ্চ শিক্ষিত জনগোষ্ঠীকে সরকার কারিকুলামের মধ্যে এনে, পিএসসি যদি কারিকুলামে আনে, তাদেরকে একটু ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, তাদের জন্য ফ্রি অ্যাব্রডের ব্যবস্থা যদি করা হয়, একটা ভিসা, একটা পাসপোর্টের ব্যবস্থা যদি রাষ্ট্র করে, বা একটি বাড়ি একটি শিল্পের মতো করে বৈশ্বিক অঙ্গনে আমাদের দেশটা গঠন করার ক্ষেত্রে আমাদের শিক্ষিত জনগোষ্ঠীকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে পারি, কারণ যে বিসিএস এর জন্য চূড়ান্ত পর্যায়ে এসে ফিরে যায়, সে কিন্তু জীবন্ত লাশ হিসাবে নিজের পরিবারের কাছে ফিরে যায়, এবং সে পিতার কাছে কি মুখ দেখাবে, তার মাকের কাছে কি, সে তো মাকে স্বপ্ন দেখে এসেছে, সে তো বাবাকে স্বপ্ন দেখিয়েছে, বাবার স্বপ্নের সেই সন্তানের জন্য রাষ্ট্র আসলে ভাববে কিনা। এই সমস্ত শিক্ষিত জনগোষ্ঠী যদি সারা বিশ্বে একজন কর্মী হিসেবে ছড়িয়ে পড়ে, একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে ছড়িয়ে পড়ে, আমাদের রাষ্ট্রের রাজস্ব খাত অনেক বেশি ডেভেলপ হবে কিনা, কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু এই যে পাশেই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, ওখানে কিন্তু আমি করোনাকালীন সময়ে ওইখানে কিন্তু 2 বছর আমি চাকরি করছি, ওখানে দায়িত্ব পালন করেছি ওখানে, যেই পাশেই। তা সেক্ষেত্রে আমি যতটুকু দেখেছি বা যতটুকু করতে পেরেছি, ওই সময় কিন্তু শুরু হয়নি বিদেশে যাওয়ার, রেমিটেন্স যোদ্ধাদের বিদেশে যাওয়া কিন্তু শুরু হয়নি, শুরু হবে, শুরু হয়েছে আমাদের আমল থেকে শুরু হয়েছে ওইটা, যে বিদেশে যে ব্যাপক হারে রেমিটেন্স যোদ্ধাকে বিদেশে পাঠানোর জন্য। তাই তখন থেকেই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সে তখন হয়েছে কি, এই যে রেমিটেন্স যোদ্ধারা যারা যাচ্ছে, তারা কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে, খেয়ে না খেয়ে, সেই বিদেশে কষ্টের জীবনযাপনের মাধ্যমে তারা কিন্তু আমাদের দেশকে উন্নয়নের সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তারা কিন্তু দিচ্ছে, আমাদেরকে দিচ্ছে না, দিচ্ছে, তারাই আমাদের দিচ্ছে। এবং এখন পর্যন্ত সে রেমিটেন্সের মাধ্যমেই কিন্তু আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, স্বনির্ভর আছে, বা এই পরিস্থিতিতে মোটামুটি একটা ভারসাম্যতা আছে। তাই এই যে একটা বড় একটা আমাদের একটা দিক, মানে একটা স্থাপনা বলতে হবে, যে আমরা এই যে প্রবাসীদের বিদেশে পাঠিয়ে দিয়ে তাদের মাধ্যমে রেমিটেন্স নিয়ে দেশ রাজস্ব আয়ের একটা অন্যতম প্রধান খাত, সবচেয়ে বড় খাত একটা এটা। তা সেইটা কিন্তু এখন পর্যন্ত চলছে। এই যে রেমিটেন্স যোদ্ধাদের যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়নি, তারা কিন্তু অনবরত এগুলো চলমান আছে। তা সেক্ষেত্রে আমরা যদি তাদেরকে, তাদের পরিবারদেরকে, বা এই দেশের উন্নয়নের জন্য যে সমস্ত বিষয়গুলো থাকে, সেগুলো আমরা যদি সঠিকভাবে তাদেরকে সেবা দিতে পারি, তাহলে তারা তো আরও উৎসাহিত হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিদগ্ধ জনের রাষ্ট্রের কর্মচারীকে বা তাদের কোন এমপ্লয়িকে সারা বিশ্বে ব্যাপকভাবে অনার করা হচ্ছে, তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তি থাকা অবস্থাতে আমাদের রাষ্ট্র থেকে ব্যাপক আকারে রেমিটেন্স যোদ্ধা প্রস্তুত করে তাদেরকে ট্রেন্ড আপ করে বিশ্বের প্রতিটি জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বলেন দেখেন আমার প্রচুর শ্রমিক আছে, দয়া করে আপনি যদি নেন, তাহলে বিশ্বের সকল রাষ্ট্র কিন্তু তাদের সামর্থ্য না থাকলেও তারা গ্রহণ করবে তার সম্মানার্থে। যে ব্যক্তির জন্য বিশ্বের রাষ্ট্রপ্রধানরা অপেক্ষা করেন, লবিতে লাইন ধরে অপেক্ষা করেন, সেই ব্যক্তির কাছে যে সম্পদটি আমরা আমাদের শিক্ষিত জনগোষ্ঠী রয়েছে, এটি যদি আমরা ব্যাপক আকারে 1,20,00,000 জায়গায় আরো 1 কোটি যদি আমরা সারা বিশ্বে পাঠাতে পারি, তাহলে আমাদের রাজস্ব খাতের যে অবস্থাটা চরমতম হবে কিনা। আমাদের সচিব মহোদয়, আপনারা যারা আছেন, যারা বিভিন্ন প্রত্যাশা করেন, মহার্ঘ ভাতা প্রত্যাশা করেন, আরো বেশি বেশি প্রত্যাশা করেন, রাষ্ট্র আসলে ভুলে ভেবে একবারে মহাধন্যাঢ্যের জায়গায় চলে যাবে কেন, কি মনে করছেন? হ্যাঁ, আপনার যে এটা উপস্থাপনটা করেছেন, এটা আমি আপনার সাথে একমত। কোনোভাবে দ্বিমত করার কোনো সুযোগ নেই। কারণ এই যে রেমিটেন্স যোদ্ধার মাধ্যমে আমাদের দেশ কিন্তু একটা স্তম্ভের পর কিন্তু একটু শক্তি সবসময় প্রতিনিয়ত তারা শক্তি অর্জন করছে, এবং সেই শক্তির মাধ্যমে দেশের কাঠামোটাকে যাতে কিভাবে করা যায়, মানে আরো কিভাবে সুন্দরভাবে কাঠামোটা তৈরি করা যায়, সেটা কিন্তু তারা নিরলসভাবে চলে যাচ্ছে। যে কোনো টেকনিক্যাল কোনো কাজ তেমন একটু জানে না, তাদেরকে প্রশিক্ষিত করে তাদেরকে বিদেশে দিয়ে এই যে প্রবাসে যাচ্ছে, এবং তাদের মাধ্যমে যে সমস্ত রেমিটেন্স আসতেছে, এটা তো আমাদের দেশের জন্য, আমাদের জন্য, আমাদের বেঁচে থাকার জন্য এটা অপরিহার্য হয়ে আসছে এখন। স্যার, আপনি যেহেতু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিলেন, আমাদের ওখানে যারা বিদেশে যাওয়ার জন্য আসে ম্যাক্সিমাম 7, 8, 9, 10 টেকনিক্যাল এডুকেশন ছাড়া, টেকনিক্যাল স্কিল ছাড়া কোনো রকম জাস্ট সে তার বডি নিয়ে চলে যাচ্ছে। সেক্ষেত্রে সারা বিশ্বে আমাদের দেশের ভাবমূর্তিটা একটু কমছে কিনা, যে আমাদের দেশ মানে হচ্ছে ভুকানাগা, আমাদের দেশ মানে হচ্ছে আনস্মার্ট, আমাদের দেশের কর্মচারী মানে হচ্ছে তারা কাজ জানে না, তাদের পড়াশোনা জানে না, ভালো কথা বলতে পারে না, তাদের অ্যাটিটিউডে তাদের দুর্বল, এটা প্রমাণিত হয়ে গেছে সারা বিশ্বের কাছে। কিন্তু শিক্ষিত জনগোষ্ঠী যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, বিসিএস এর মতো জায়গায় ভাইপা পর্যন্ত চলে গেছে, প্রিলিতে রিটেনে টিকে গেছে, তাদের মতো শিক্ষিত জনগোষ্ঠীকে যদি রাষ্ট্র এখানে রেমিটেন্স খাতের জন্য প্রস্তুত করে, তাদেরকে ট্রেন্ড আপ করে, তাহলে সারা বিশ্বের শিক্ষিত জনগোষ্ঠী, আমাদের স্মার্ট জনগোষ্ঠী যখন ছড়িয়ে পড়বে, তখন বাংলাদেশের ভাবমূর্তি অন্যতম একটা জায়গায় যাবে কিনা, যে এই ছেলেটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্রের ছেলে হতে পারে। আগে যারা এসেছিল তারা নয়, এখন যারা যাচ্ছে তারাই ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগ্য এমপ্লয় হওয়ার। এই জায়গাগুলিকে অ্যাড্রেস করে পিএসসির প্রতি আপনার কি নজর? পিএসসি তাদেরকে আমলে নিয়ে, যেহেতু তাদের কাছে ডাটাবেস আছে, সকল কারিকুলাম আছে, যারা বিসিএস এ নিচ্ছে না তাদেরকে এই জায়গাগুলো নিয়ে ব্যাপক আকারে গুরুত্ব দিতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় তিনি যদি পিএসসির প্রতি একটু নজর দেন, তিনি যদি পিএসসিকে বলে দেন, বা আপনারা যারা প্রজাতন্ত্রের কর্তা ব্যক্তি আছেন, আপনারা যারা রাষ্ট্রকে মন্ত্রণা দিতে পারেন, আপনারা যারা এক্ষেত্রে অভিজ্ঞতার বটগাছ, আপনাদের কথাগুলি দ্বারাও ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যদি এই বিষয়টা গুরুত্ব প্রাপ্ত হয়, বা পিএসসি যদি এটি আমলে হয়, তাহলে আমাদের শ্রমবাজারের ক্ষেত্রে আমাদের এই বেকারত্বের যে চাপ, মহাচাপ থেকে, মহাপাপ থেকে আমরা রাষ্ট্রগতভাবে একেবারে মহামুক্তি মিলবে কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যখন আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে চাকরিতে ছিলাম, ওখানে সেই সময় বিরাট একটা মানে সুযোগ ছিল যে এই দেশে মানুষের সেবা করার জন্য বিদেশে পাঠিয়ে রেমিটেন্স যোদ্ধা হিসেবে তারা রেমিটেন্স দেশে পাঠাচ্ছে প্রতিনিয়ত। যে পরিমাণ জনবল বিদেশে গেছে, ওইটাই আমার কাছে মনে হয়েছে যে আমরা মনে হয় একটা সর্বোচ্চ পর্যায়ের কাজ করতে পারছি। আমাদের দেশ থেকে বিভিন্নভাবে, আপনারা তো জানেন যে ত্রিপলি আগে যে সাগরটা আছে, ওই সাগরটা পার হয়ে মানুষ নৌকা করে যেত। সেই নৌকা করে যে দেখা যায় মাঝপথে যে ক্যাপসাইজ হয়ে যাচ্ছে, মানুষজন, জনগণ লাশে ফিরে আসতেছে। এই যে কঠিন একটা সময় ছিল, এই সময়গুলোতে আমাদের এখনো কিন্তু আছে স্যার, এখনো ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালি যেতে চাচ্ছে, বিভিন্ন ইউরোপের রাষ্ট্রে যেতে চাচ্ছে, যার কারণে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেটি কিন্তু লাশে ফিরে আসছে। এই জায়গাগুলি এত আগ্রহের জায়গা, আসতে পারছে না, এরকম অবস্থা, লাশ তো তলিয়ে গেছে। এরকম অনেক ঘটনা ঘটছে এরকম ওই সময়। সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এই আমাদের উপদেষ্টা পরিষদ সরকার এবং আমাদের ছাত্র জনতার সরকার, বৈষম্য বিরোধী আন্দোলনের সরকার আসলে কিভাবে এই খাতকে আসলে ডেভেলপ করতে পারে বলে আপনি মনে করছেন? এখানে আমরা যখন কাজ করেছি, আমাদের অভিজ্ঞতাটা হলো যে প্রতি
তা অনেকগুলো কিন্তু ট্রেনিং সেন্টার কিন্তু আমরা তৈরি করেছিলাম। সেই ট্রেনিং সেন্টারে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যাতে যে কোনো একটা টেকনিক্যাল কাজ যদি তারা করতে পারে, শিখতে পারে, আমরা কিন্তু সেই ট্রেনিংটা দিয়ে তারপর তাদেরকে পাঠিয়েছি। প্রথম পর্যায়ে কিন্তু এটা ছিল না, যারা আসছে নাম রেজিস্ট্রেশন করতেছে, দাও পাঠায় দাও, চলে যাচ্ছে। পরবর্তী পর্যায়ে কি করলাম আমরা টেকনিক্যালি এদের তার সাউন্ড করার জন্য, যাতে তারা সেখানে যেখানে যায় না কেন সেখানে যে কোনো একটা কাজ তারা যদি টেকনিক্যাল কাজ করতে পারে, তাদের কোনো সমস্যা হবে না। তা আমাদের সেই পরিস্থিতির কারণে আমরা এটা এখান থেকে ট্রেনিং দিয়ে কিন্তু বিদেশে পাঠিয়েছি সে সময়। তা সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই সময় অনেক কিন্তু বিদেশে চলে গেছে, অনেক অনেক ম্যান পাওয়ার কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারছি সেই সময়। তা আমাদের ক্ষেত্রে আমাদের এইটুকু আমি বলতে পারি যে আমরা যতদিন ওইখানে ছিলাম, ট্রেনিং ছাড়া কাউরে আমরা মানে যাদের স্কিল আছে স্কিল দেখে কিন্তু আমরা তাদেরকে পাঠিয়েছি। আমাদের রাষ্ট্রের এই রেমিটেন্স খাতের ক্ষেত্রে যারা বিদেশে যাচ্ছে তারা দালাল চক্রে পড়ে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। বছরের পর বছর যাবৎ দালাল ভিসা নিয়ে ঘোরাচ্ছে, তার ভুয়া ভিসাকে ভালোভাবে মার্কেটিং করে তাদেরকে পাঠিয়ে জীবনটাকে সংকটাপন্ন করে তুলছে। এই যে প্রবাস মানে দালাল চক্র, এই চক্রের বক্রের হাত থেকে আসলে মুক্ত করার ক্ষেত্রে সরকার আসলে কিভাবে ভূমিকা রাখতে পারে? এই ক্ষেত্রে সরকারিভাবেই সকল প্রক্রিয়াটা সরকারিভাবে হওয়া দরকার কিনা? প্রাইভেট সেক্টর যে প্রতারণাগুলি করছে, এই যে ফকিরাপুল এলাকায় গেলে শত শত মানুষকে পাওয়া যায়, আমার পাসপোর্ট দিচ্ছে না, আমার ভিসা দিচ্ছে না, আমার টাকা নিছে, ঘুরতেছে, এরকম আমরা প্রচুর ভুক্তভোগী দেখি। এই ভুক্তভোগীর চ্যাপ্টারটা অতীব দ্রুত আসলে ক্লোজ করা দরকার কিনা? এখন যে পরিবেশ পরিস্থিতির কারণে বিষয়টা আরো সুন্দর করা যায়। এখন যারা দায়িত্বে আছেন এখানে, তারা অনেক মানে যদি তারা নিজের একটু বেশি উদ্যোগী হয়, এই রেমিটেন্স যোদ্ধাদের আরো অনেক যোদ্ধাদেরকে আমরা বিদেশে কিন্তু পাঠাতে পারি। কিন্তু তাদেরকে এই যে কথাটা বললেন যে ট্রেনিং দিয়ে যদি না যায়, তাদের কিন্তু কোনো মূল্যায়ন হয় না। কিন্তু তারা নন স্কিল যে সেক্টর থাকে, সেই সেক্টরে তারা কিন্তু কোনো আবেদন করতে পারে না। তাদের কিন্তু আমরা স্কিল করে পাঠাতে পারি। আমরা কিন্তু ওই সময় থেকে আমি যখন ওখানে ছিলাম, সেই সময় থেকে কিন্তু এই স্কিল ট্রেনিং ছাড়া আমরা কিন্তু দিতাম না। সে যে ট্রেনিংয়ে পাশ করছে তাদেরকে আমরা পাঠিয়েছি। আবার যারা করতে পারে নাই তাদেরকে আবার ট্রেনিং দেওয়া হয়েছে, দ্বিতীয়বার ট্রেনিং দিয়ে তাদেরকে স্কিল করে তারপরে আমরা কিন্তু ওই সময় পাঠাইছি। কারণ যেহেতু ওখানে গেলে স্কিল যদি থাকে, সে যেখানে $30,000 সে আয় করতে পারবে, সেখানে আরো 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 বেশি $60,000 সে ইনকাম করতে পারবে। এই পরিস্থিতি কিন্তু আমরা ওই সময় তখন ট্রেনিং করে দিয়ে, এই যে যেমন এই যে এখানে আছে না, ওইখান থেকে ট্রেনিং দিয়ে সবাইকে, কিন্তু ট্রেনিং ছাড়া তখন আর পাঠানো হতো না। এই আলোচনা অতীব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে কিনা, কারণ আমাদের যদি আমরা রাষ্ট্রের এখন অর্থ ঘাটতি, আপনি জানেন যে প্রায় 18 লক্ষ মিলিয়ন কোটি টাকা ঘাটতি রেখে শেখ হাসিনা তার সরকার তার নেতাকর্মী এদেশ থেকে অন্য দেশে চলে গেছে। সেই ঘাটতি পূরণের ক্ষেত্রে সবচেয়ে সহজলভ্য এবং সবচেয়ে সম্মানজনক সেক্টর রেমিটেন্স খাতকে রাষ্ট্র গ্রহণ করে অবিলম্বে এই খাতকে ডেভেলপ করার ক্ষেত্রে দায়িত্বশীল ব্যক্তিদেরকে দায়িত্বে আসীন করে, নীতির সাথে যারা যুক্ত আছে তাদের সেই সমস্ত অফিসারদেরকে দায়িত্বে আসীন করে যেন এই সমস্যাটা সমাধান করা যায়। সেক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার ছাত্রদের কাছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আপনার কি আহ্বান? হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের কিংবদন্তি বাংলাদেশের জন্য। জি স্যার। এরকম মেধাবী না হলে তো সে নোবেল পাতেন না। সে কারণে তার যে মেধা, তার যে উদ্দেশ্য, দেশ ও মানুষের সাথে তার যে সম্পর্ক, এটা তিনি বাস্তবে পরিণত করেছেন। এবং এক্ষেত্রে বর্তমানে যে সরকার চলছে, এই সরকার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে প্রতিটা ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমাদের সকলেরই উচিত যে আমরা সরকারের সঙ্গে একত্রতা করে সবার মানে বাংলাদেশের যাতে উন্নয়ন হতে পারবে, বাংলাদেশের মানুষের মাটি মানুষের সাথে তার যে যোগাযোগ আছে, সেই যোগাযোগের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্যোগে
হ্যাঁ আমাদের দেশটি সামনের দিকে এগিয়ে যাবে, এটা আমাদের আসলে মূলত এটাই আমাদের তার লক্ষ্য, এবং আমরা চাচ্ছি সেটা বাস্তবায়ন হবে। সর্বক্ষেত্রে বৈষম্য দূর করার জন্য বৈষম্যবিরোধী আন্দোলনের সরকার বিভিন্ন অফিসারদেরকে ভূতাপেক্ষ প্রমোশন করিয়ে বিভিন্ন দায়িত্বে আসীন করছেন। আপনি এই সরকারের সাবেক সরকারের শেষ সময়ে আপনার চাকরি জীবন শেষ হয়ে গেছে, আপনাকে পরিপূর্ণ সেক্রেটারি পদটি দেওয়া হয় নাই, আপনিও বৈষম্যের শিকার হয়েছেন। আপনি আপনার জায়গায় মেধা, দায়িত্বশীলতার প্রমাণস্বরূপ, সপ্রমাণস্বরূপ রাষ্ট্র ক্ষেত্রে আপনি কি দায়িত্ব পালন করতে আপনি সচেষ্ট হবেন বলে মনে করেন? আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে আরও সমৃদ্ধ করতে আপনার যোগ্যতাটা আসলে কোন খাতে বেশি কাজে লাগবে বলে আপনি মনে করেন? আপনার অভিজ্ঞতার জায়গাটি কোনটি, কোন ব্যাপারে আপনি রাষ্ট্র যদি আপনাকে দায়িত্ব দেয় সেই দায়িত্ব পালন করে আপনি রাষ্ট্রের জন্য ভালো কিছু এনে দিতে পারবেন? সেটা রেমিটেন্স খাত নাকি অন্য কোনো খাত বলে আপনি যদি দর্শকদেরকে সে বিষয়ে অভিহিত করতেন। হ্যাঁ, ধন্যবাদ। এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কিন্তু বর্তমানে কিছুটা মানে আমরা যে চাচ্ছিলাম যে যেভাবে রেমিটেন্স যোদ্ধারা বিদেশে যাচ্ছে, এটার আরো গতিটা ত্বরান্বিত করা প্রয়োজন। কারণ আমাদের যে সমস্ত টেকনিক্যাল, যারা টেকনিক্যাল সাইডে আছে, সেই টেকনিক্যাল সাইডে কিন্তু যখন তাদেরকে সিলেকশন করা হয়, এরা কিন্তু বিদেশে যে তারা ভালো করতেছে, কিন্তু সব জায়গায় কিন্তু ভালো করতেছে। আমাদের দেশের মানুষ খেতে পারে, মানে তারা কষ্ট করতে পারে, কিন্তু তারা তাদের সম্মানটা তারা বাঁচাতে চেষ্টা করে। কারণ একটা দেশে যে তারা নিজের ফ্যামিলির বাদ দিয়ে তারা যে সেই যুদ্ধের মানে রেমিটেন্স যোদ্ধা হিসেবে তারা কাজ করছে, তো এক্ষেত্রে আমাদের আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। কারণ আমাদের আরো বেশি পরিমাণ আমরা যদি রেমিটেন্স যোদ্ধাদের পাঠাতে পারি, তাহলে আমাদের দেশ কিন্তু সামনের দিকে আরো বেশি এগিয়ে যাবে। কারণ এই যে রেমিটেন্স যোদ্ধাদের এই রেমিটেন্সের আপনারা আমাদের আপনারা আরো বেশি খবর রাখেন যে এখানে রেমিটেন্স কি পরিমাণ আসতেছে, এবং এই রেমিটেন্সের মাধ্যমে কিন্তু আমাদের দেশটা কিন্তু এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু অনস্বীকার্য, এটা কেউ অস্বীকার করতে পারবে না। দায়িত্বটা পালন করবে কে? সরকারের কাছে এই রূপরেখা কে দিবে? সেই ব্যাপারে আপনি আপনার নিজের কে মনে করেন কিনা? আপনাকে যদি সরকার অ্যাপয়েন্ট করে যে কোনো একটি দায়িত্বে, আপনি রাষ্ট্রের জন্য কতটা আসলে প্রফিটেবল হতে পারবেন, কতটা প্রোডাক্টিভিটি এনে দিতে পারবেন? হ্যাঁ, আমাদের যে অভিজ্ঞতা এ পর্যন্ত হয়েছে, এখন আমার যে যোগ্যতা আছে সেই যোগ্যতার মাধ্যমে আমি বলতে পারি যে আমি যদি এই ধরনের কোনো দায়িত্বে আসতে পারি, তাহলে পরে আমি সামনের দিকে যে সমস্ত বিষয়গুলো থাকবে সেগুলো একবার চুলচেরা বিশ্লেষণ করে আমরা একটা কোনো কাজ যদি আমরা করতে চাই, কিন্তু তার কিন্তু আগে পূর্বাপর ভেবে কিন্তু কাজ করতে হয়। রাইট, হ্যাঁ, এটা কিন্তু মটো হাউস, এটা হলো সাচিবিক যোগ্যতা। হ্যাঁ, সেই বিষয়গুলো যদি আমরা সেই সুযোগটা পাই, তাহলে আমি সেইভাবে এই রেমিটেন্স যোদ্ধা হোক বা অন্যান্য সেক্টরে যে সমস্ত বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো যেহেতু আমরা একটা লাইনে না, সব লাইনে কিন্তু আমাদের একটা অভিজ্ঞতা থাকে। এটা কিন্তু এই বিশেষের মূল উদ্দেশ্য কিন্তু ওইটা, যে একটা যে কোনো একটা ক্ষেত্রকে নিয়ে কেউ কিন্তু ভাবে না, সার্বিক ক্ষেত্রটাকে আমরা কিভাবে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে আসতে পারি, বা আমাদের কর্মক্ষম যে জনগণ আছে তাদেরকে আমরা কিভাবে রেমিটেন্স যোদ্ধা হিসেবে ব্যবহার করতে পারি, বা আমাদের যে নিজেদের মেধা আছে সেই মেধার মাধ্যমে আমরা কি কতটুকু সামনের দিকে এই সরকার বা আমরা যারা আছি তারা আমরা কতদূর সামনের দিকে তাদেরকে এগিয়ে নিতে পারি, সেই বিষয়গুলো আমাদের এখন ভাবার দরকার আছে। আপনি যে চাওয়াটি করেছেন সেই চাওয়াটির প্রতি আমরা অবশ্যই প্রত্যাশা করব যে উপদেষ্টা পরিষদের দায়িত্বশীল যারা রয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি রয়েছেন, বিদগ্ধ জন, তিনি অবশ্যই জ্ঞানের মান বোঝেন, গুণের মান বোঝেন। তবে আজকের আলোচকের মেধার যোগ্যতা অনুযায়ী, যেহেতু তিনি সরকারের সর্বোচ্চ পদে আসীন ছিলেন, দুটি জায়গায় তিনি শেষ ফুড সুগার কর্পোরেশনের তিনি চেয়ারম্যান হিসেবে তিনি রিটায়ার্ড করেছেন, এবং এই সরকারের পতন, সাবেক সরকারের পতনের 1 মাস পর তার রিটায়ারমেন্ট আসছে। অতএব তিনি এখন পরিপূর্ণ কাজের মধ্যেই আছেন। তিনি বেশি দিন অবসরে থেকে সময় নষ্ট করার যে বিষয়টা এরকম না। সেক্ষেত্রে তাকে চলমান গতিতে তাকে যদি রাখা যায়, তাহলে অবশ্যই তিনি একটি ভালো সার্ভিস দিতে পারবেন বলে আমরা মনে করছি। আমরা অনেক আলোচনা করলাম। দর্শক শ্রোতা, দেশবাসী যারা সুন্দর বাংলাদেশ দেখতে চাচ্ছে, একজন শোয়েব আলমের পক্ষ থেকে দেশবাসী, ছাত্র জনতা
শিক্ষিত জনগোষ্ঠী যারা সফল হতে চায় সবার উদ্দেশ্যে আপনার আসলে কি বক্তব্য থাকছে? সফলতা এমনিতে আসে না। সফল হতে হলে তাদেরকে অনেক চড়াই উতরাই পার হয়ে তারপর সফলতার দ্বার প্রান্তে তারা উন্নতি হতে পারে। কিন্তু আমাদের যদি সেই মেধা এবং যোগ্যতাগুলোকে আমরা কাজে লাগাতে পারি, রাইট, তাহলে পারে আমাদের দেশের যারা যে সমস্ত মেধাবী সন্তান আছে তারেও সামনে তারা হাল ধরতে পারবে এবং তাদের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমার বক্তব্যটা হলো যে এই যে মানুষগুলো যে কাজ ছাড়া পড়ে থাকে তাদেরকে যদি কাজের মাধ্যমে আমরা নিতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশ এই ম্যান পাওয়ারগুলোকে আরও কাজ ব্যবহার করে আমরা দেশের উন্নয়নের জন্য আমরা অবদান রাখতে সক্ষম হব। জি, একটি আলোচনা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস, আবারও শুরুতে ফিরে যাচ্ছি। শান্তিতে নোবেল জয়ী হয়েছেন, কিন্তু প্রফেসর তিনি অর্থনীতির চাকা ঘুরিয়ে বিশ্বকে তিনি আন্দোলিত করেছেন। সেক্ষেত্রে এমন ইতিহাস নোবেল লরিয়েটদের ব্যাপারে ইতিহাস ঘেটলে দেখা যায় যে একাধিকবার কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যে চ্যালেঞ্জটি নিলেন, সে বিশ্বের নোবেল কমিটি এখন তাকে নতুন করে বিবেচনা করছে কিনা, শান্তির পাশাপাশি তাকে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী হওয়ার মতো আসলে আপনি কোনো বিষয় দেখছেন কিনা, তার গুণগত যে যোগ্যতা, নিরবিচ্ছিন্ন যে পরিশ্রম, সারা বিশ্বকে দেওয়ার মতো তিনি যেভাবে বিভিন্ন থিসিস দিচ্ছেন, থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে তিনি যেভাবে সুবিদিত, অর্থনীতির যে আমূল পরিবর্তনের ক্ষেত্রে তার থিমগুলি কাজে লাগছে, বিশেষ করে করোনা পর থেকে। সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আমাদের দেশবাসী এই স্বপ্নটি আমরা দেখতে পারি কিনা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে অর্থনীতিতে নোবেল প্রত্যাশা আসলে আমরা করতে পারি কিনা? ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কিংবদন্তি, জি, আমাদের বাংলাদেশের জন্য স্বর্ণ সম্পদ। এরকম একজন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিকে আমাদের দেশে বর্তমানে তিনি কর্ণধার, এবং তিনি তার মেধা এবং মনন এবং তার যে যোগ্যতা, তার যে গুণগত মান, সব কিছু কিন্তু তার ভিতরে আছে। এটা কেউ অস্বীকার করতে পারবে না, যেই যাই বলুক না কেন। কিন্তু তার মতো এরকম একটা ডাইনামিক লোক, যে নোবেল লরেন্ট, তার মতো ব্যক্তিত্বকে আমরা যদি সম্মান দিতে পারি, তার ব্যক্তিত্বকে যে আমাদের যোগ্যতার জায়গাগুলোকে আমরা তিনি দেখিয়ে দিতে পারেন, তাহলে দেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে। আমি আশা করি যে আমাদের যে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ধ্যান ধারণা সেগুলো একটু লালন করে আরও আমরা সামনের দিকে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যার আমরা আশা করতে পারি। এক্ষেত্রে জি স্যার, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, অনেক আলোচনা করলাম। দর্শক শ্রোতা, আজকের আলোচকের কাছ থেকে আমরা যে বিষয়টি শুরুতে যদি আমরা আবার যাই, তিনি তার ভাইয়ের স্বপ্নে সফল হয়েছেন। পিতামাতার স্বপ্ন ছিল বটে, কিন্তু হয়তো পিতামাতার সে ধরনের সাপোর্ট ছিল না বা সে ধরনের পরিবেশ ছিল না, তাদের হয়তো সেই জায়গা থেকে তারা সেভাবে দায়িত্ব পালন করতে পারেননি। কিন্তু ভাইকে যেভাবে গড়েছেন, যে ইতিহাস আমরা দেখেছি, সেই ইতিহাসটি থেকেও অনেকের শিক্ষা রয়েছে। এমন বর্তমানে দেখা যায় ভাই ভাইয়ের খবর নেয় না, ভাই খাইলো কে খাইলো না সেটার প্রতি নজর থাকে না। সেক্ষেত্রে ভ্রাতৃত্বের একটি চরমতম নিদর্শন আজকের আলোচকের জীবনে ঘটেছে। সার্ভিসে দীর্ঘ 30 বছরের অধিক তিনি সার্ভিস লাইফে ছিলেন, প্রজাতন্ত্রের সেবা করেছেন। গ্রেড 1 পদে, অতিরিক্ত সচিব পদে যিনি রিটায়ার্ড করেছেন, এখন তিনি পরিপূর্ণ তার অভিজ্ঞতার নিয়ে তিনি অপেক্ষা করছেন কখন সঠিক কাজের মূল্যায়ন তাকে দেওয়া হয় বা তার যোগ্যতাটাকে কাজে লেগে রাষ্ট্র তাকে যদি তাকে দায়িত্ব দেন, তাহলে তিনি তার এই পুরো অভিজ্ঞতাটাই কাজে লাগাতে পারবেন এবং রাষ্ট্র এবং জনগণের জন্য কল্যাণকর বিষয় নিয়ে কাজ করতে পারবেন। বিশেষ করে রেমিটেন্স যুদ্ধের ক্ষেত্রে যে আলোচনাটা আমরা অনেক অফিসারের সাথে আলোচনা করেছি, আজকের আলোচক এই আলোচনা থেকে তিনি যেভাবে এটাকে ধারণ করেছেন, তিনি যেটাকে প্রোডাক্টিভ হিসেবে দেখছেন, আমাদের রাষ্ট্রের রাজস্ব খাতকে ডেভেলপ করার ক্ষেত্রে আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। সেক্ষেত্রে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যদি প্রশমিত করতে হয়, অবশ্যই সেখানে ভর্তুকির প্রয়োজন। ভর্তুকি দিতে গেলে তো রাজস্ব থাকা লাগবে, টাকা থাকা লাগবে ব্যাংকে।
টাকাটাই আসবে রেমিটেন্স খাত থেকে। সেই রেমিটেন্স খাত বৃদ্ধি করলে আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমে যাবে, জনমনের স্বস্তি আসবে এবং এই সরকার সফল হবে। একটি খাতকে যদি গুরুত্ব আকারে দেখা যায়, আজকের আলোচক যে খাতটা নিয়ে তার পূর্বের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, তিনি যে ব্যাপারে যথেষ্ট এই ব্যাপারে অনুধাবন করেছেন এবং উপদেষ্টা পরিষদ সরকারের কাছে তিনি প্রত্যাশা করেছেন, তাকে যদি এই সম্পর্কিত কোনো বিষয় দায়িত্ব দেওয়া হয়, তিনি অবশ্যই রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনতে পারবেন বলে তিনি মনে করেছেন। দর্শক, পরবর্তী অনুষ্ঠানে নতুন করে আলোচককে বা আজকের আলোচককে পুনরায় নতুন করে বিষয়ে যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মধ্যে বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। স্যার, আপনি দর্শক শ্রোতাদের কাছ থেকে আপনার 1 মিনিটের শুভেচ্ছা শেষ বক্তব্য দিয়ে আপনি অনুষ্ঠানের সমাপ্তি টানতেন। হ্যাঁ, ধন্যবাদ। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদেরকে উদ্দেশ্য হলো জনগণের সেবা করার। রাইট। জনগণের যে কোনো মুহূর্তে যে কোনো যে বিষয়গুলো থাকবে সেইগুলো আমাদের কাছে আসবে, তাদের সেই সমস্ত সমস্যার সমাধান করে আমরা তাদেরকে দেশের মানুষের সেবা করতে হবে আমাদেরকে। এটা আমাদের মটো। কারণ আমরা জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয় এবং সেই ট্যাক্সের টাকার যদি আমরা মূল্যায়ন করতে না পারি, তাহলে আমাদের জন্য দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। তো সেক্ষেত্রে আমাদের উচিত, সকলেরই উচিত, আমরা যারা সরকারি চাকরিজীবী, আমাদেরকে মনে রাখতে হবে যে তারা আমাদের প্রভু, আমরা কিন্তু তাদের প্রভু না। জনগণ কিন্তু আমাদের প্রভু, কিন্তু আমরা জনগণের সেবক। এটা আমরা সবসময় নিজেরা লালন করি, ধারণ করি। এবং আমি কোনোদিনই কোনো কর্মকর্তা বা কর্মচারী বা কোনো সাধারণ মানুষ যখন আসছে, সর্বোচ্চ চেষ্টা করেছি সবসময় যে তাদের সেবাটা দেয়া। একজন গরিব মানুষ বা একজন অর্ধশিক্ষিত মানুষ সেই পঞ্চগড়, রংপুর, খুলনা এইসব জায়গাতে লোক আসতেছে, তাদেরকে আমরা সেবা দেওয়ার মাধ্যমে আমাদের দেশ আর জনগণের মানুষের কল্যাণে যে সমস্ত কার্যক্রম, সেই কাজগুলো যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমরা সফল কাম হতে পারবো ইনশাল্লাহ। তা আমরা চাই যে আমাদের দেশের উন্নয়নের জন্য আমাদের যে কর্মক্ষেত্র আছে, সেই কর্মক্ষেত্রটার সাথে যদি আমরা সংযুক্ত থাকতে পারি, তাহলে আমরা আরও এই সরকারের যে সমস্ত কাজকর্ম আছে সেই কাজকর্মের দিকে আরও আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। জি, দর্শক সাথে থাকুন। আসসালামু আলাইকুম।